ফুলসজ্জিত বেডে আস্তে করে শুয়ে দিয়ে লাইট নিভিয়ে দেয়। ড্রিম লাইট জ্বালিয়ে পুনরায় বউয়ের নিকট ফিরে আসে। টি শার্টের বোতাম খুলে একটানে সেটা গা থেকে খুলে দূরে ছুঁড়ে মারে। অবহেলায় সেটার ঠাঁই হয় ওয়ার্ড্রবের কাছে। মোম চোখ খিচে বন্ধ করে নিল। লজ্জায় শরীরটা অবশ অবশ লাগছে। এই বুঝি মোম শেষ হয়ে যাবে। আগুনের ভালোবাসা ঢেউয়ের তোপে ওকে ভাসিয়ে নিয়ে যাবে। মোমের শরীরের উপর আধশোয়া হয়ে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে আগুন। মোমের লজ্জা মাখা মুখশ্রীর দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। এই লজ্জা মাখা মুখ আগুনকে আরো উন্মাদ করে তুলছে। মোম টের পাচ্ছে আগুনের গরম নিঃশ্বাস, যা মোমের মুখে আছড়ে পড়ছে। মোম এক হাতে বিছানার চাদর খামচে ধরেছে, অন্য হাত আগুনের বুকে লেগে আছে। মোম চোখ বন্ধ করা অবস্থায় অনুভব করলো ওর কপালে আরো উষ্ণ ঠোঁটের কারো উষ্ণ ঠোঁটের দৃঢ় পরশ। আগুন চুমু খেলো বউয়ের চোখে, নাকে, নরম গালে। গাঢ় করে চুমু বসালো বউয়ের কোমল থুতনিতে। মুহূর্তেই মোমের চোখ থেকে গড়িয়ে পড়ল নোনা জল। আগুন মোমের থুতনিতে চুমু খেয়ে ভালোবাসার চিহ্নস্বরূপ বসিয়ে দিল কামড়ের দাগ। ব্যথায় মোমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আগুনের সেদিকে কোনো খেয়ালই নেই। নিজের উত্তপ্ত ঠোঁটজোড়া মিশিয়ে দিল মোমের কোমল ঠোঁটের ভাঁজে। আগুনের এক একটা লাগামহীন ছোঁয়ায় মোমের ক্ষুদ্র শরীর কেঁপে কেঁপে উঠছে। আগুনের কোনো হোশ নেই। বউয়ের শরীরের নিজের ভালোবাসার বিস্তার করতে ব্যস্ত সে। ঠোঁটজোড়া মুক্তি দিয়ে অধৈর্য হাতে বুক থেকে আঁচল সরিয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। মাতাল করা চুমু দিতে শুরু করলো বউয়ের গলায় ঘাড়ে। লজ্জায় টাল মাটাল অবস্থায় দিশেহারা মোম পেল এক হাত বাড়িয়ে আগুনের চুল খামচে ধরল। অপর হাতে খামচে ধরল আগুনের উন্মুক্ত পিঠ। মোম সুখময় অনুভূতিতে ঘন ঘন শ্বাসরুদ্ধকর যুদ্ধ চালালো। টের পেল স্বামী নামক পুরুষালী প্রথম উন্মাদনা। আগুন থেমে গেল না। বউয়ের ক্ষুদ্র শরীরে নিজের ভালোবাসা বুনতে লাগলো। মোমও সঙ্গ দিল স্বামীর ভালোবাসায়। মোমের বারংবার কেঁপে ওঠা নরম শরীর নিজের সাথে শক্ত করে জড়িয়ে রাখলো আগুন। রাত যত গভীর হচ্ছে, বদ্ধ কক্ষে দুজন প্রেমের সাগরে ডুব দেওয়া নরনারীর প্রণয় ততই গাঢ়তর হচ্ছে। নীরবতা বিরাজমান কক্ষে। দুজনের ভারী শ্বাস প্রশ্বাস ব্যতীত আর কোনো কিছুর আওয়াজ শোনা যাচ্ছে না। ওদের মিলনের ব্যাঘাত ঘটাতে চায় না বলে জোনাকি পোকারাও আজকে হয়তো তাদের আলো জ্বালাতে লজ্জা পাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কের প্রথম মিলন যতটা সুখকর হয়, মধুময় হয়, সেই প্রথম মিলন ততটা ভয়ঙ্কর আর যন্ত্রণারও হয়। সকালের স্নিগ্ধতর পরিবেশে ভোর পাখিগুলো কিচিরমিচির শব্দ তুলে নিজ চিত্তে ডেকে চলেছে। রাতের অন্ধকার সরে গিয়ে আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ উকি দিচ্ছে। প্রতিদিন ভোর হওয়ার সাথে সাথে প্রতিটা মানুষের জীবনে নতুনভাবে পথ চলার সময়টা শুরু হয়। প্রকৃতির নিয়মে সেই সময়টা শুরু হয়েছে আগুন মোমের জীবনেও। পাতলা কম্বলের আড়ালে লুকিয়ে আছে দুজন নরনারী অনাবৃত শরীর। আগুন ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকায়। নেত্র পল্লবে এখনো ঘুমের রেশ স্পষ্ট। শৈল প্রান্ত গোটানো তার এলোমেলো চুল। নিজের উপর কারো অস্তিত্ব অনুভব করে নজর রাখে সেথায়। মোম আগুনের উন্মুক্ত বুকের সঙ্গে মিশে কবুতরের ছানার মতো লেপ্টে শুয়ে আছে। মাথা আগুনের কাঁধে রেখে মুখটা গলার কাছে ডুবিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। মোমের ভারী তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে সেখানে। আগুন কপাল ভাঁজ করে চেয়ে আছে। কিয়ৎকাল পর আবার শিথিল হয়ে যায়। ঠোঁট বাঁকিয়ে এক পেশে হাসল। বুক থেকে সরিয়ে মোমকে বালিশে শুয়ে দিল। মোমের ঘুম ভাঙেনি। ভারী নিঃশ্বাসের শব্দ আসছে কানে। আগুন ঝুঁকে তর্জনী দ্বারা মোমের ঠোঁট গাল ছুঁয়ে দিচ্ছে। মুখে সুরসুরে অনুভব হতেই মোম চোখ মুখ কুঁচকে আবারও ঘুমানোর প্রস্তুতি নেয়। কিন্তু আগুন সেটা হতে দিল না। মোমের ঘাড়ে মুখ ডুবিয়ে আলতো কামড় বসিয়ে দেয়। একটা দিয়ে ক্ষান্ত হলো না। পরপর কয়েকবার একই কাজ করলো। মোম মৃদু আওয়াজে গুঙ্গিয়ে ফট করে চোখ খুলল।
আগুন মাথা তুলে চোখে চোখ রাখে একদম। মোমের মুখের কাছাকাছি মোম ভ্রুকুচকে তাকায়। ষষ্ঠ ইন্দ্রিয় রাতের কথা স্মরণ করাতেই তাড়াক করে কম্বল দিয়ে মুখ লুকানোর চেষ্টা করে। আগুন হাত ধারা বাধা প্রদান করল। মোম অসহায় মুখভঙ্গিতে তাকায়। ঠোঁট উল্টে অন্যদিকে তাকিয়ে চোখ খিচে বন্ধ করে নিল। আগুন মিটিমিটি হেসে মোমের মসৃণ গালে টুপ করে একটা চুমু খেলো। মোম দাঁতে দাঁত পিষে মিনমিন করে বলল, সরুন, ফ্রেশ হব। আগুন মোমের গলায় নাক ঘুষে নিরেট স্বরে বলে, যাও, আটকে রেখেছে কে? আপনি না সরলে উঠবো কিভাবে? তুমি আমাকে সরিয়ে উঠে পড়ো। সেটা সম্ভব হলে কি আপনাকে বলতাম? আমি জানি না, আমি সরতে পারবো না। মোম কাঁদো কাঁদো গলায় বলল, দয়া করে উঠুন, কত বেলা হয়ে গিয়েছে, সবাই কি ভাববে বলুন তো? আগুন মোমের কানের লতিতে চুমু দিয়া হাসকি স্বরে জবাব দিল, কেউ কিছু ভাবছে না, আর ভাবলেই বা কি, এতে আমার কিছু এসে যায় না। আপনার কিছু এসে না গেলেও আমার এসে যায়। আমি তো আর আপনার মতো নির্লজ্জ না। আগুন প্রতিউত্তর না করে কম্বল টেনে দুজনের আপাত মস্তক ঢেকে নিল। উষ্ণ ঠোঁটজোড়া চেপে ধরল মোমের পাতলা ঠোঁটে। মোমের নিঃশ্বাস আটকে আসার উপক্রম। চটফট করতেই আগুন ছেড়ে দিল। কম্বল সরিয়ে মোম জোরে জোরে শ্বাস টেনে নিল। আগুন বাঁকা হেসে বলল, নির্লজ্জ বলেছিলে না, এবার ঠিক আছে। নির্লজ্জ মার্কা কাজ না করেই এই ট্যাগটা আমার সাথে যাচ্ছিল না, তাই কাজটা করেই ট্যাগটা নিয়ে নিলাম। ছি, অসহ্য। আগুন ভ্রুচিয়ে জিজ্ঞেস করে, এখন দেরি হচ্ছে না? মানে? একটু আগে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছিলে, আমি তো এখন ধরে রাখিনি, তাহলে যাচ্ছ না কেন? মোম ঠোঁট উল্টে বলল, আপনি আগে যান। কোথায় যাব? ফ্রেশ হতে। কেন? আমি বলছি তাই। তুমি বললেই আমি শুনবো কেন? কেন শুনবেন না? আমি তো আপনার সকল কথাই শুনি। শুনবো না। আমার এখন উঠতে ইচ্ছে করছে না। তোমার ইচ্ছে হলে তুমি উঠে পড়ো, আমি তো তোমাকে আটকে রাখিনি। আপনি না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েন, আজকে তাহলে ব্যতিক্রম কেন? অন্য সময়ের সঙ্গে আজকের সময়ের তুলনা করলে কি হবে? রাতে ঘুমিয়েছিলাম দেরি করে। না, রাতে কিভাবে? ভোরের দিকে ঘুমিয়েছিলাম, তাহলে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ার প্রশ্নই আসে না। মোম অসহায় মুখ করে বলল, প্লিজ। তুমি আগে উঠলে কি সমস্যা? মোমের সত্তা লজ্জায় হাঁসফাঁস করে উঠল। এক্ষুনি হয়তো কেঁদে দিবে। আগুন ঠোঁট টিপে হাসে। মোমকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। কানের কাছে মুখ নিয়ে মিহি কণ্ঠে বলল, উঠে যাব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমার ওই কোমল টসটসে ঠোঁট দিয়ে আমার গালে একটা চুমু দাও, তাহলে উঠে যাব। মোম ঠোঁট বাঁকিয়ে বলে, পারবো না। আমিও সরব না। এটা কিন্তু ঠিক হচ্ছে না। এটাই ঠিক। মোম ভারী খেয়ে নিঃশ্বাস ছেড়ে কাচুমাচু হয়ে শুয়ে রইল। উৎকণ্ঠায় হানা দিল তীব্র লজ্জা। ঠোঁট কামড়ে চনমনি চিত্তে নজর রাখল টাইলস দ্বারা আবৃত ফ্লোরে। শুষ্ক ঢোক গিলল। আগুন তার খসখসে অঞ্জলি পুট মোমের গাল চেপে ধরল। চোখে চোখ রেখে গমগমে গলায় বলল, আমার কথা শুনলে তোমার আরেকটা লাভ আছে। মোম ব্যগ্র গলায় জানতে চাইল। সেটা কি? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে রাশভারী গলায় জবাব দিল, একদিন জানতে চেয়েছিলে না, আমি বাসায় না থাকলে তুমি কি করো সেটা আমি কিভাবে জানতে পারি? হ্যাঁ। আমার শর্ত মেনে নিলে সেই সিক্রেটটা তোমাকে বলবো। আগে বলুন। পরে যদি তুমি পাল্টি খাও? খাবো না, বলুন। সত্যি তো? মোম আমতা আমতা করে উত্তর দিল। সত্যি। আগুন উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আমি বাসা থেকে চলে যাওয়ার আগে সিসি ক্যামেরা সেট আপ করে দিয়ে যাই, যা আমার ফোনের সাথে কানেক্টেড। ওটার মাধ্যমেই তোমার উপর নজর রাখি। তুমি সারাদিন বাসায় কি করো না করো সব কিছুই দেখতে পাই। বাসায় ফেরার পর ক্যামেরা অফ করে দেই। মোমের মনটা খারাপ হয়ে গেল। চাপা স্বরে জিজ্ঞেস করল, আপনি কি আমাকে নজরবন্দি করে রাখতে চাইছেন? আপনার মনে কি আমাকে নিয়ে কোনো সন্দেহের সৃষ্টি হয়েছে? এসব তুমি কি বলছো মম? ভুল বলছো তুমি। তুমি একা বাসায় থাকো, টেনশন হয় আমার। তোমার সেফটির জন্য সিসি ক্যামেরা সেট আপ করে রেখে যাই, যাতে আমি বাসায় না থাকা অবস্থায়ও তোমার খেয়াল রাখতে পারি। সেদে সেদে অহেতুক অবান্তর কথা টেনে আমাদের মধ্যকার সম্পর্ক খারাপ হলে সেটার জন্য একমাত্র দায়ী থাকবে তুমি। শেষের কথাটা রাগী গলায় বলে ওঠা আগুন। মোম ভরকে যায়। ও তো এমনিতেই চেয়েছে। ঝটপট বলল, আমি এত কিছু ভেবে বলিনি, দুঃখিত। টাইম আউট, নাও কিস মি কুইকলি। মোম অসহায় মুখভঙ্গিতে তাকিয়ে বলল, অন্য সময় দিলে হবে না? নো মোর ওয়ার্ডস, ডু হোয়াট আই সেইড।
আগুন গাল বাড়িয়ে দিল। মোম কাঁপতে থাকা কম্পনযুক্ত ওষ্ঠ এগিয়ে নিল সেথায়। নরম ওষ্ঠপুর দ্বারা আলতো করে ছুঁয়ে দিল আগুনের গাল। চট করে আবার ফিরিয়ে নিল তা। লজ্জায় কান দিয়ে কেমন ধোঁয়া ছুটছে মনে হচ্ছে। চোখ দুটো বন্ধ করে নিল। আগুন মুচকি হাসল। মোমের ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে উঠে গেল। বাটনযুক্ত ছোট্ট নকিয়া মোবাইলটা ক্রমশ বেজে চলেছে। উচ্চধ্বনি তুলে জানান দিচ্ছে কারো কল এসেছে। আনিকার বাবা হাঁক ছেড়ে ডেকে উঠলেন। আনিকা, দেখ তো মা, কে ফোন করেছে। কেউ বারবার ফোন করেছে, হয়তো দরকারি ফোন। যাচ্ছি বাবা। আনিকা বিরক্ত হয়ে ভাতের পাতিল নামিয়ে মার গালতে দিয়ে দ্রুত ছুটল টেবিলের কাছে। টেবিলের উপরেই রাখা মোবাইলটা। মোবাইল হাতে নিয়ে ভ্রু কুঁচকে ফেলল। অচেনা নাম্বার। রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতে কল কেটে গেল। আবারও মোবাইল তার নিজ চিত্তে কর্কশ আওয়াজ তুলতেই আনিকা ঝটপট কল রিসিভ করল। ওপাশ হতে পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। কি করছো ডার্লিং? আনিকা বিরক্তিকর গলায় বলল। কে আপনি? কার কাছে ফোন করেছেন? কোথায় ফোন করেছেন? আমি তোমার কাছে ফোন করেছি। পাগলের সুখ মনে মনে। অযথা ফোন করে ডিস্টার্ব কেন করছেন? রং নাম্বার। এই একদম কল কাটবে না। পরিচয় দেন, নয়তো নাম্বার ব্লক লিস্টে রাখবো। আমি আয়মান। আয়মানকে? আইমান মৃদু ধমকি চেঁচিয়ে বলল। কপাল ফাটিয়ে নিজে হসপিটালে নিলে, নিজে সুন্দর করে ব্যান্ডেজ করে বাসায় পৌঁছে দিলে, আর এরই মধ্যে ভুলে গেছো? নট ফেয়ার। আনিকা চমকে উঠে গমগমে গলায় বলল। আপনি আমাকে ফোন করছেন কেন? নাম্বার কালেক্ট করছেন কিভাবে? আইমান বাম কান থেকে ডান কানে ফোন নিয়ে রসিকতা গলায় জবাব দিল। তুমি নিজেই তো দিয়েছো। ফালতু কথা কম বলুন। আমি আপনাকে নাম্বার দিয়েছি? মজা করছেন? আর কখনো আমাকে ফোন দিবেন না। আরে খেপি, রাগ করছো কেন? নম্বর কোথা থেকে পেয়েছি সেটা তোমার জানতে হবে না। একটা দুঃখের কথা বলতে তোমাকে ফোন করেছি। আনিকা ভ্রু কুচকে ফেলল। চওড়া গলায় বলল। কিসের দুঃখ? কার দুঃখ? আমার দুঃখ। আপনার দুঃখের কথা আমাকে কেন বলবেন? এই মুহূর্তে তুমি ছাড়া আমার আপন কাছের কেউ নেই। আপনার কথা আমি কেন শুনবো? শুনতে হবে, না শুনলে মনে আছে তো? আশ্চর্য, একটা ঘটনার প্রেক্ষিতে আপনি আমাকে বারবার ব্ল্যাকমেল কেন করছেন? আইমান ঠোঁট কামড়ে হাসে ব্যগ্র গলায় বলল। ফায়দা লুটছি। আপনি এত খারাপ? খারাপ না, আমি জঘন্য খারাপ। আনিকা বিরক্ত হয়ে বলে। বলুন কি বলবেন? আইমান একটু গলা খাকারি দিল। গোমরা মুখ করে হতাশ কণ্ঠে বলল। জানো, কালকে রাতে তোমার ভাসুর বাসর করেছে। দেখিনি, তবে ড্যাম শিওর করেছে। এখনো ঘুম থেকে উঠেনি। হয়তো উঠেছে কিন্তু দরজা খোলেনি। তখন তুমিই বলো, এত বেলা হয়ে গেল অথচ এখনো দরজা খুলছে না কেন? ডেফিনেটলি সারা রাত রোম্যান্স করে এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। আনিকা দাঁতে দাঁত চেপে বলল। এটা আপনার দুঃখের কথা? আরে না, বড় ভাই বাসর করছে, এতে আমার কোনো প্রবলেম নেই। আমার দুঃখ হলো বড় ভাই এতটা স্বার্থপর কিভাবে হতে পারলো? আমার বিয়েটা না দিয়েই একা একা বাসর করে ফেললো। এদিকে আমি সারা রাত হবু বউয়ের জন্য ছটফট করছি। বউ ছাড়া এক রাতই শুকিয়ে কেমন লাঠি হয়ে গেছি। তার কি হবে? তুমি একটা কিছু করো। আনিকা ভরকে গেল। ফুস করে নিঃশ্বাস ছেড়ে রাশভারী গলায় জবাব দিল। আমি কি করব? আইমান উচ্ছ্বসিত কণ্ঠে বলল। আমাকে বিয়ে করবে? তাহলে আর আমি এত শুকিয়ে যাব না। বউয়ের শরীরের ঘষা লাগলেই কেমন চাঙ্গা হয়ে যাব। দেখে নিও প্লিজ, মাই আনিকা বেবি। চলো না, পরীক্ষার আগেই বিয়েটা সেরে ফেলি। ট্রাস্ট মি, এত আদর করব তোমার আর খাবার কোনো প্রয়োজন হবে না। আমার আদর খেয়েই তোমার পেট ভরে যাবে। আনিকা ফট করে কল কেটে দিল। এই অসভ্য ছেলের সাথে কথা বলার কোনো মানেই হয় না। ছি, কি জঘন্য কথাবার্তা। আনিকা কল কেটে দেওয়ায় আইমানের মুখটা ছোট হয়ে গেল। ঠোঁট ফুলিয়ে পা বাড়ালো ডাইনিং টেবিলের উদ্দেশ্যে। আগুন মোমের ঘুম থেকে উঠতে বেলা গড়ালো। প্রায় দুপুর 12টার কাছাকাছি।
মোম তো লজ্জায় রুম থেকে বের হতে চাচ্ছিল না, কিন্তু কতক্ষণ আর রুমে ঘাপটি মেরে বসে থাকবে। আগুনের বেসামাল উৎপীড়ন থেকে রেহাই পেতে পেতে এত দেরি। রাশেদ ব্রেকফাস্ট করে ব্যবসার কাজে চলে গিয়েছেন, সাথে মোমের বাবাকেও নিয়ে গিয়েছেন। পুরুষ মানুষ বাসায় কতক্ষণ বসে থাকবেন, সেজন্য রাশেদ খলিলকেও সাথে আসতে বললেন। মিনা আতিফা মিলে সকালের নাস্তা বানানোর পরপরই দুপুরে রান্না করে ফেলেছেন। এই ছোট বাসায় সবার একসাথে থাকা সম্ভব না। তাছাড়া মোমের বাবা মাকে নিজেদের বড় বাড়িটাও তো ঘুরে দেখানো বাকি। তাই দুপুরে রান্না শেষ করে মিনা মোমের মা বোনকে নিয়ে নিজেদের বাড়িতে ফিরে গেলেন। দরকার হলে আবার বিকেলে এসে মেয়েকে দেখে যাবেন। বাসা তো বেশি দূর নয়, জ্যাম না থাকলে মাত্র 1 ঘন্টা লাগে। কাজ শেষে খলিলকে নিয়ে রাশেদকে ওই বাড়িতেই ফিরতে বলে দিয়েছেন। আগুনের রুমের দরজা বন্ধ ছিল বলে ওকে বলে যেতে পারেননি। মিনা ভাবলেন কালকে রাত করে ঘুমিয়েছিল, তাই হয়তো ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে। তাছাড়া আগুন ঘুম থেকে উঠলেও অনেক সময় দরজা বন্ধ করা অবস্থায় বারান্দায় এক্সারসাইজ করে। আগুনের বাসায় থেকে গেল আইমান, ময়ূরী। মোম রুম থেকে বেরিয়ে রান্নাঘরে উকি দিল, কেউ নেই সেখানে, তবে রান্নাঘর থেকে খাবারের সুন্দর ঘ্রাণ আসছে। মোম পা বাড়ায় আইমানের রুমের দিকে, ময়ূরী পা দুলিয়ে ফোন টিপছে। মোম অনুমতি ব্যতীত রুমে ঢুকে ময়ূরীর পাশে বসে। মোমকে দেখে ময়ূরী সোজা হয়ে বসলো। এতক্ষণ বালিশে হেলান দিয়ে বসেছিল। ময়ূরী হাসি মুখে বলল, আজকে এত লেট করে উঠেছো যে? বাইরে রাতে ঘুমাতে দেয়নি বুঝি? মোম মাথা নিচে করে নিল, মিনমিন করে বলল, তেমন কিছু না, মাথা ব্যথা করছিল তাই একটু বেশি ঘুম পেয়েছিল। ময়ূরী ঠোঁট টিপে হাসে, আঙ্গুল দিয়ে মোমের গলায় ঘাড়ে ইশারা করে। মোম তাকায়, তবে ভালো মতো দেখতে পারে না। বসা হতে উঠে আইমানের রুমের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। আয়নায় নজর পড়তেই চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। গ্রীবা দেশে লাভ বাইটে একাকার অবস্থা। ফর্সা শরীর বলে লাল হয়ে আছে। গালে থুতনিতে কামড়ের দাগ স্পষ্ট না হলেও সেখানেও লাল হয়ে আছে। মোমের লজ্জায় হাঁসফাঁস লাগছে। তুরন্ত ওড়না দ্বারা মাথায় 2 ঘুমটা দিয়ে দাগগুলো ঢেকে নিল। উফ, আগে কেন খেয়াল করলো না মোম? ভাগ্যিস শুধু ময়ূরী আপু দেখেছে, নয়তো ভুলে যদি আয়মান ভাইয়ার সামনে চলে যেত আর তিনি দেখে ফেলতেন, তখন কি বিশ্রী একটা পরিস্থিতিতে পড়তে হতো মোমকে। ভাবতে গায়ে কাটা দিয়ে উঠল মোমের। মোম কথা এড়িয়ে যাওয়ার জন্য ময়ূরীকে জিজ্ঞেস করলো, আপু, মা কোথায়? বাসায় কাউকে দেখছি না কেন? মা রান্না করে, তোমার মা বোনকে নিয়ে আমাদের ওই বাড়িতে চলে গিয়েছে। আব্বু একটা দরকারি কাজে আছে, তাই তিনি চলে গিয়েছেন। সাথে তোমার বাবাকেও নিয়ে গিয়েছে। এখানে আমি আর আয়মান থেকে গিয়েছি। তোমরা ব্রেকফাস্ট করেছো সবাই? তবে আয়মান এখনও খায়নি, আর তোমরা 2 জন বাকি আছো। এখন তো প্রায় দুপুর, খুব ক্ষুধা পেয়েছে, ভাত আছে কি? আছে, বললাম না, মা রান্না করে রেখে গিয়েছে। যাও খেয়ে নাও। তুমি খাবে না? সকালে খেয়েছি, এখন খিদে নাই, তোমরা খেয়ে নাও। মোম চলে আসে আইমানের রুম থেকে। আগুন ডাইনিং টেবিলে বসে আছে, সাথে আইমানও। মোম গিয়ে জিজ্ঞেস করলো, আপনারা কি রুটি খাবেন নাকি ভাত? আইমান বলল, ভাত খাবো, এখন রুটি খেতে ইচ্ছা করছে না। আগুনের দিকে তাকাতেই সেও ইশারায় বোঝালো যে ভাত খাবে, খাবার গরমই আছে। মোম গিয়ে খাবার নিয়ে আসলো। আগুন আইমানকে খাবার বেড়ে দিয়ে নিজের জন্য প্লেটে ভাত নিল। আইমান চাপা স্বরে আগুনকে বলল, কালকে আমার পক্ষ থেকে তোমাদের 2 জনের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ ছিল, পছন্দ হয়েছে? আগুন ভ্রুকুচকে শুধালো। বেড তুই সাজিয়েছিলি? আইমান মধ্যম সাইজের আস্ত একটা সরপুটি মাছ ভাজা প্লেটে নিয়ে কাটা বাছতে বাছতে জবাব দিল, কখন? তুমি যখন ড্রয়িং রুমে ছিলে তখন এক ফাঁকে গিয়ে সাজিয়েছিলাম। ফুলের পাপড়ি ছড়িয়ে মালা গেথে, গোলাপ ফুল একসাথে 2টা করে আগেই গাম দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম। সাজানোর সময় ঝটপট কস্টিপ দিয়ে সুন্দর করে খাটে লাগিয়ে বিছানায় পাপড়ি ছিটিয়ে দিয়ে আসি। বেশি সময় লাগেনি, ময়ূরী হেল্প করেছিল। আগুন আর কিছু বলল না। আইমান পাতে ডাল নিয়ে 1 লোকমা ভাত মুখে পুরে চিবোতে চিবোতে ব্যগ্র গলায় বলল, ব্রো, তোমাদের এত সুন্দর একটা সারপ্রাইজ দিলাম, কৃতজ্ঞতা স্বরূপ আমার জন্য কিছু করো।
আগুন মোমকে মাংসের বাটিটা দিতে বলল। মোম উঠে নিজেই চামচ দিয়ে আগুনের প্লেটে মাংসের তরকারি তুলে দিল। আগুন এক মনে খেয়ে চলেছে। আইমানের কথা যেন সে শুনতেই পায়নি। আইমানের রাগ হলো, মনে মনে ক্ষোভ প্রকাশ করলো। কেন রে? আমি কি তোমার সৎ ভাই? আমি কি তোমার থেকে টাকা পয়সা চেয়েছি? নির্লজ্জের মতো একা একা বিয়ে করে বাসর করে ফেলেছ, অথচ আমার মতো নিষ্পাপ ছেলেটার কথা একটা বারও ভাবছ না। এই জন্যই কি এত কষ্ট করে বাসর সাজিয়ে দিয়েছিলাম? শালা ফাটা কপাল আমার, অন্যের বাসরের ব্যবস্থা করে দিতে পারলো, নিজের বাসরের ব্যবস্থাটাই করতে পারি না। আগুন গম্ভীর কণ্ঠে বলে ওঠে। কি বিড়বিড় করছিস? আইমান কাতর গলায় বলল। ভাই, আমার আর আনিকার ব্যাপারটা মেয়েটা রাজি হয়েছে? না হলেও খুব শীঘ্রই হয়ে যাবে। তুমি একটু ওর বাবার সাথে কথা বলো। কি বলবো? আইমানের মুখটা চুপসে গেল। ভারী গলায় কিঞ্চিত রেগে বলল। কি বলবে সেটা কি আমি বলে দেব? আগুন চোখ গরম করে তাকায়। আইমান দমে গেল। বুঝতে পারলো গলার আওয়াজ বেশি বড় হয়ে গিয়েছে, তাই মাথা নিচু করে নিল। মেকি হেসে গোমরা মুখে বলল, সরি। মেয়েটা রাজি হোক, তারপর কথা বলবো। আইমান গালে এক হাত দিয়ে হতাশ কণ্ঠে বলে। সেদিন কবে আসবে? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। আগুনের খাওয়া শেষ। আইমানের প্লেটের দিকে তাকিয়ে ভ্রু কুচকে ফেলল। গম্ভীর কণ্ঠে বলল, মাছ পুরোটা খাসনি কেন? এক পাশ খেয়ে রেখে দিয়েছিস কেন? আইমান ঠোঁট উল্টে ভেঙচি কেটে জবাব দেয়। কারণ আমি ভাজা মাছটা না উল্টে খেতে জানি না। মোমের বাবা মা আর একদিন পর নিজেদের বাড়িতে ফিরে যাবেন। কিছুদিন থাকার উদ্দেশ্য নিয়ে আসেননি তারা। বাড়িতে অনেক কাজ পড়ে আছে, শুধু মেয়েকে এক পলক দেখবেন বলে এসেছেন। বিয়ে হওয়ার পর আর বাবার বাড়ি যাওয়া হয়নি মোমের। আবার মোমের জন্মদিন ছিল। এই প্রথম জন্মদিনে তাদের মেয়ে তাদের কাছে অনুপস্থিত। মেয়েকে দেখতে পারবেন এবং জন্মদিনে মেয়েটাকে কাছে পাবেন, সেজন্য গ্রাম থেকে এতদূর ঢাকা শহরে ছুটে এসেছেন। তবে বেশি দিন তো থাকা সম্ভব না, বাড়িতেও ফেরা প্রয়োজন। মোমের বোন মুনিয়া বায়না ধরেছে ঢাকা শহরটা একটু ঘুরে দেখবে। রাশেদ আগুনকে ফোন করে বলে দিয়েছেন মোম আর মুনিয়াকে নিয়ে যেন শহরটা একটু ঘুরিয়ে আনে। আগুন ভাবল মোম এখানে আসার পর সবসময়ই বাসায় থেকেছে, কোথাও যাওয়া হয়নি। আগুনের সময় ছিল না। এখন যেহেতু আগুন ছুটিতে আছে, একটু বেরিয়ে আসা যাক। আগুন ঠিক করেছে বেশি দূরে যাবেন না, আশেপাশে ঘুরে দেখাবে আর ওদের বড়সড় শপিং মলটাও ঘুরিয়ে দেখিয়ে আনবে। ঘুরতে যাওয়ার কথা শুনে আইমান ময়ূরী জানায় তারাও যাবে। মোম সুন্দরী দেখে একটা সুতির থ্রিপিস পরেছে। জামা এবং ওড়নায় সুতো দিয়ে কাজ করা ডিজাইনের ছোট ছোট ফুল রয়েছে। ফুলগুলোতে ছোট ছোট বিভিন্ন রঙের পাথর বসানো। মোম মাথায় হিজাব বেঁধে ওড়না কাঁধের এক পাশে ফেলে রেখেছে। ময়ূরীও থ্রিপিস পরেছে, তবে সে হিজাব বাঁধেনি। আইমানের রুমে ওরা তৈরি হচ্ছে। আগুনদের বাড়ির ড্রাইভার এসে মুনিয়াকে আগুনের ফ্ল্যাটে পৌঁছে দিয়ে গিয়েছেন। আগুন রেডি হয়ে ড্রয়িং রুমে এসে হাঁক ছেড়ে ডাকে, ময়ূরী, তোদের এখনো হয়নি? রেডি হতে এতক্ষণ সময় লাগে? ঘুরতে কি রাতের বেলা যাবি নাকি? ময়ূরী মুখে ক্রিম লাগাতে লাগাতে জবাব দিল, ভাই আর একটু সময় দাও, এই তো প্রায় রেডি হয়ে গিয়েছি। হারি আপ। ড্রয়িং রুমের সোফায় বসে আছে আইমান। ফেসবুকে একটা রোমান্টিক ভিডিও দেখছে। আগুনকে জ্বালানোর উদ্দেশ্যে বলল, ময়ূরী, আরেকটু বলে ঘন্টাখানিক সময় লাগিয়ে দিবে, ততক্ষণে তুমি বোরিং হয়ে যাবে। তুমি চাইলে সেই সময়টুকু ভাবির সাথে একান্তে কাটাতে পারো। ঘুরতে গেলে তো ভাবিকে একা কাছে পাবে না, আমরা থাকবো সাথে। তাই ভেবে দেখো, বুদ্ধিটা কিন্তু খারাপ দেয়নি। আগুন চোখ রাঙিয়ে তাকায়, কিন্তু আইমান সেটা দেখতে পেল না, কারণ তার নজর ফোনে চলমান ভিডিওতে। আগুন চলে যায় আয়মানের রুমে। গম্ভীর কণ্ঠে ডেকে ওঠে, মম, একটু রুমে আসো তো। বলেই নিজের বেডরুমে চলে গেল। মোম রুমে এসে আবার চলে যাওয়ার জন্য পা বাড়ালো। আগুন হতভম্ব হয়ে গেল। ভ্রু কুচকে চেয়ে চোয়াল শক্ত করে মেয়ের বাহু চেপে ধরল। পায়ের সাহায্যে ধারাম করে দরজা বন্ধ করে দিল। তাতে দাঁত চেপে বলল, চলে যাচ্ছ কেন? মোম ঠোঁট টিপে হেসে বলে, আপনি না বললেন একটু রুমে আসতে? একটু তো এসেছি, তাই এখন চলে যাচ্ছি। আগুন ভেবাচেকা খেয়ে গেল। ঝাঁস নিয়ে চওড়া গলায় বলল, মজা করছো আমার সাথে?
মোম তুরন্ত জবাব দিল। একদম না, সেই সাহস কি আমার আছে? আগুন মোমকে দরজার সাথে ঠেস দিয়ে দাঁড় করালো। মোম লম্বায় প্রায় আগুনের কাঁধ পর্যন্ত। এভাবে হুট করে দরজার সাথে চেপে ধরায় মোম হকচকিয়ে গেল। ব্যগ্র গলায় জানতে চাইল, কিছু বলবেন? আগুন ভুজুগল কুচকে গমগমে গলায় বলল। ঠোঁটে লিপস্টিক দিয়েছো কেন? মোম কণ্ঠস্বরকে নিচুতে নিয়ে বলল। জি বাইরে যাচ্ছি, তাই ময়ূরী আপু একটু সাজিয়ে দিল। আগুন কিছুক্ষণ চুপ থেকে শান্ত কণ্ঠে বলল, তোমাকে তো দেখতে খুব সুন্দর লাগছে। যদি কারো নজর লেগে যায়, নজর যাতে না লাগে সেজন্য কি করা যায় বলো তো? মোম ঘন ঘন পলক ঝাপটায়। ডাগর ডাগর রাখি তুলে নরম কণ্ঠে শুধালো। নজর তো বাচ্চাদের লাগে, আমি কি বাচ্চা নাকি? আগুন মোমের হিজাবের পিনে এক আঙ্গুল রেখে শান্ত গলায় বলল, তুমি তো বাচ্চাই, আমার বাচ্চা বউ। এখন জলদি বলো, নজর ফোঁটা কোথায় দেওয়া যায়? কোনো নজর ফোঁটা দেওয়ার দরকার নেই, দেরি হচ্ছে না, চলুন। দরকার আছে। মোম হতাশা নিঃশ্বাস ত্যাগ করল। আগুনের সাথে কথাই পারবে না। লোকটা যা তেরা, গোমরা মুখ করে মিনমিন করে বলল, চোখে কাজল দিয়েছি, সেখানে থেকে আঙুলের ডগায় একটু কাজল নিয়ে কানের পিঠে লাগিয়ে দেন, তাহলেই হবে। তাহলেও হবে না, আগুন শিকদারের বউ বলে কথা। তোমাকে তো আর ছোটখাটো নজর ফোঁটা দিলে চলবে না, বড় করে নজর ফোঁটা দিতে হবে। মোমের এখন বিরক্ত লাগছে। কি সব বাচ্চাদের মতো আচরণ করছে। মোমকে বলে বাচ্চা আর আগুন নিজেই তো এখন অদ্ভুত কথাবার্তা বলছে। সেটার ক্ষেত্রে মোম কিঞ্চিত রাগী গলায় বলে উঠল, কোনো নজর ফোঁটা দিতে হবে না, আমি দিব না, আমি যাচ্ছি, আপনিও চলে আসুন। মোম আগুনকে সরিয়ে চলে আসতে চাইল, কিন্তু পারল না। আগুন আলতো করে মোমের চোয়াল চেপে ধরল। গম্ভীর কণ্ঠে বলল, আমি যখন বলেছি নজর ফোঁটা দিতে হবে, তার মানে দিতে হবেই। মোম ভারিকে নিঃশ্বাস ছেড়ে উত্তর দিল, আচ্ছা দেন আপনি নজর ফোঁটা। আগুন তার অধর জোড়া আস্তে আস্তে মোমের মুখের কাছে নিয়ে আসতেই মোম বুঝল এই লোক এখন অসভ্যতামি শুরু করবে। তাই আগুনকে মৃদু ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। ঠোঁট ফুলিয়ে শান্ত কণ্ঠে বলল, এখন কোনো দুষ্টুমি করবেন না মাস্টার মশাই, তাহলে কিন্তু আমি যাব না। আগুন আবারও মোমের নিকট চলে আসে। বলিষ্ঠ হাত দিয়ে মোমের কোমর পেঁচিয়ে কাছে টেনে নিল। গমগমে গলায় বলে ওঠে, যেতে হবে না তোমাকে, আর আমিও যাব না। আয়মানকে বলে দিব ও মুনিয়াকে ঘুরতে নিয়ে যাবে। এরই মধ্যে ময়ূরী ভাইয়া বলে ডেকে উঠল। মোম অসহায় মুখভঙ্গিতে তাকায়, গাল ফুলিয়ে বলল, সবাই অপেক্ষা করছে, কি পাগলামো শুরু করেছেন বলুন তো? আগুন জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রাশভারী গলায় বলল, যেতে চাইলে নজর ফোঁটা দিতে হবে, নজর ফোঁটা না দিয়ে তোমাকে রুমের বাইরে এক পাও রাখতে দিব না। আগুনের ভাবলেশহীন কণ্ঠে মোমের গা জ্বলে উঠল। মোম কখনো কারোর সাথে রাগ দেখিয়ে কথা বলতে পারে না। সকলের সাথে শান্ত মেজাজে নরম কণ্ঠে কথা বলে। আর আগুনের রাগকে তো মোম ভয় পায়। ওর সাথে উচ্চস্বরে কথা বলা মোমের পক্ষে কোনো কালেই সম্ভব না। মোম হাত কসলে ভারিকে গলায় বলল, জলদি করুন। আগুন বাঁকা হাসল। তর্জনী দ্বারা মোমের ঠোঁট ছুঁয়ে বলল, সেই তো রাজি হলে, শুধু শুধু এতক্ষণ সময় নষ্ট করলে। কথার ইতি টেনে উত্তপ্ত অধর জোড়া মোমের অধরের নিকট তেড়ে আসতেই মোম হাত দিয়ে আগুনের ঠোঁট স্পর্শ করে। মোমের বুক ধকধক করছে, নিঃশ্বাসের গতি জোরালো। নিজ কাঁধে বাধা পাওয়ায় আগুনের মনক্ষুণ্ণ হলো। মোমের নজর অন্যদিকে ফিরিয়ে ছটফটে গলায় বলে, নজর ফোঁটা ঠোঁটে দেয় না মাস্টার মশাই। আগুন কোমরের চাপ দৃঢ় করে আরেকটু কাছে নিয়ে আসে। থুতনিতে আঙ্গুল ছুঁয়ে শীতল কণ্ঠে বলল, এটা ইউনিক স্টাইল, শুধুমাত্র তোমার জন্য প্রযোজ্য। কথা শেষ করেই মোমের ঠোঁটে রাজত্ব চালালো। গাঢ় করে চুমো খেয়ে ছেড়ে দিল। মোমের দিকে আর ফিরে তাকালো না। শার্টের কলার ঠিক করে খ্রস্ত পায়ে দরজা খুলে রুম ত্যাগ করলো। শপিং মল হলো একটি আধুনিক বাণিজ্যিক কেন্দ্র, যেখানে বিভিন্ন ধরনের দোকান, খাবারের রেস্তোরাঁ, বিনোদনের ব্যবস্থা এবং অন্যান্য সেবা প্রদান করা হয়। এটি সাধারণত একটি বৃহৎ, উজ্জ্বল এবং আকর্ষণীয় স্থানে নির্মিত হয়েছে। যেখানে প্রবেশদ্বারে সাধারণত একটি বিশাল ফয়েল এবং সুন্দর ল্যান্ডস্কেপ থাকে। সার্বিকভাবে শপিং মল একটি প্রাণবন্ত এবং দর্শনীয় স্থান, যেখানে কেনাকাটা করার পাশাপাশি বিনোদন ও খাবারের সুযোগও রয়েছে। আগুন প্রথমে তাদের শপিং মলে গাড়ি থামালো। শপিং মলটা ঘুরিয়ে দেখিয়ে আশেপাশে একটু ঘোরাবে। আগুন মোমের হাত ধরে চুপচাপ হাঁটছে। মোমের লজ্জা লাগছে। সবাই কেমন তাকিয়ে আছে,
হাত ছাড়াতে নিতেই আগুন চোখ রাঙিয়ে তাকায়। মোম দমে গেল, গাল ফুলিয়ে আগুনের সাথে পাপ চালায়। আইমান হাত নেড়ে নেড়ে মুনিয়াকে শপিং মলের ভেতরে বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলো সুন্দর করে একসাথে সাজানো আছে সেগুলো দেখাচ্ছে। পোশাক, জুতা, বৈদ্যুতিক পণ্য এবং সাজসজ্জার জিনিসপত্রের দোকানগুলো মুনিয়া গোল গোল চোখে তাকিয়ে অবলোকন করছে। প্রতিটি দোকানে বিশেষ ডিসপ্লে এবং আকর্ষণীয় সেলসম্যানদের উপস্থিতি রয়েছে। আগুন মুনিয়াকে বলল, এখান থেকে তোমার কোন কোন ড্রেস জুতাগুলো পছন্দ হয়েছে আমাকে বলো, তোমাকে সেই ড্রেস জুতাগুলো কিনে দেওয়া হবে। মুনিয়া গোল গোল চোখে চেয়ে সরল গলায় জবাব দিল, আমার তো সব ড্রেস জুতা পছন্দ হয়েছে, তাহলে কি সবগুলোই আমাকে কিনে দিবেন? মোম চোখ রাঙিয়ে তাকায়। মুনিয়ার মুখটা ছোট হয়ে গেল। আগুন হেসে ফেলল। মুনিয়ার গাল টেনে বলল, এতগুলো ড্রেস জুতা তুমি বাড়িতে নিয়ে যাবে কিভাবে? মুনিয়া ভাবুক গলায় জানায়, তাও ঠিক। আচ্ছা, 2টা ড্রেস আর ড্রেসের সাথে ম্যাচিং করে 2 জোড়া জুতা নিব। আগুন মুচকি হেসে বলল। ঠিক আছে। মুনিয়ার পছন্দ মতো আগুন ওকে ড্রেস আর জুতা কিনে দিল। শপিং মলের মালিকের ছেলে বলে দোকানদার টাকা নিতে চাননি। মাস শেষে দোকান ভাড়া তো দিতেই হয়। বিশাল বড় শপিং মলের অর্ধেকটা রাশিদ শিকদার নিজে লোক লাগিয়ে হ্যান্ডেল করেন, আর বাকি অর্ধেক ভাড়া দিয়ে দিয়েছেন। প্রথম প্রথম নিজেই একা হাতে পুরো শপিং মল সামলেছেন। এখন বয়স হচ্ছে, পুরো শপিং মল সামলাতে কষ্ট হয়ে যায়। এতগুলো কর্মচারী, মালের হিসাব, আয় ব্যয় সবকিছু একা হাতে গুছিয়ে উঠতে পারছিলেন না বলে অর্ধেক ভাড়া দিয়ে দিয়েছেন। আগুন রাশেদকে বলেছিল পুরোটাই ভাড়া দিয়ে দিতে, কিন্তু রাশেদ সেটা করেননি। কাজ না করে একেবারে বাড়িতে বসে থাকার কোনো মানে হয়? সারাক্ষণ বসে বসে কাটালে শরীর খারাপ করবে। আগুন চাইলে নিজেদের কেনা মালের থেকে মুনিয়াকে ড্রেস দিতে পারত, কিন্তু শালিকাকে প্রথম কোনো উপহার দিচ্ছে। এখন সেটা বাবার টাকায় কেনা উপহার হোক, আগুন তা চায় না। আগুন মোমের জন্য একটা সুন্দর দেখে শাড়ি কিনে নিল। মোম নিষেধ করেছিল, কিন্তু আগুন শোনেনি। আগুন ভাই বোনকে কিছু লাগবে নাকি জিজ্ঞেস করলে তারা জানায় তাদের কিছু লাগবে না। আইমান সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেই আনিকাকে দেখতে পেল। লাল রঙের টপস পরে কি সুন্দর করে দাঁড়িয়ে আছে। আইমান যেন মেঘ না চাইতেই বৃষ্টি পেয়ে গেল। তুরন্ত পা চালিয়ে আনিকার কাছে পুষছে, হাসি মুখে বলল, আনিকা, তুমি এখানে কি করছো? বুঝতে পেরেছি, আমার ভালোবাসার টানে রকেট গতিতে ছুটে এসেছো। তুমি এখানে আসবে আমাকে একবার জানাতে পারতে। আজকে আমার প্রেমের পিকনিক হবে। তুমি কি পিৎজা খাবে নাকি স্যুপ? আনিকা কিছুটা বিরক্ত হয়ে বলল, পিৎজা তো সবসময় খাই, তুমি কি কিছু নতুন ভাবতে পারো না? আইমান মুচকি হেসে বলল, ঠিক আছে, তাহলে তোমার জন্য আমি পিৎজার আকারে হৃদয় তৈরি করছি, সেটা খেও। আনিকা হাসতে হাসতে বলল, ধুর, হৃদয়ের সাথে পিৎজার গন্ধ খুব একটা মিল নেই। হঠাৎ করেই আইমান হাস্যকর ভাবে কাঁচা গলায় গান গাইতে লাগলো। আমার চড়ুই পাখির ডিম, তরে লইয়া ডেলি দেখি ডিম, দুজনে 4টা খামো একটা মিনি আইসক্রিম, তোর বাপে মায়ের সেটিং দিমু ওইটা ব্যাপার না, আমি পুরানা ঢাকার প্রেমিক পোলা কিন্তু ব্যাপার না। আনিকা প্রথমে বিস্মিত হয়ে গেলেও পরে সে হেসে ফেলল। ব্যগ্র গলায় বলল, তুমি তো গানের রাজা হরিদাস পাল, কিন্তু আজকে তুমি একটা নতুন প্রতিভা দেখাইছো, কাঁচা গায়কের। আইমান সেসব কথায় কান দিল না। মোহনীয় কণ্ঠে জাদু ঢেলে বলে উঠল, আনিকা ডার্লিং, এত সুন্দর করে একটা গান গেয়ে শোনালাম, আমাকে পুরস্কার দিবা না? কি পুরস্কার দিব? আইমান আনিকাকে দুহাতে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে জানায়। আনিকা লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলল, যাহ দুষ্টু। আনিকাকে লজ্জা পেতে দেখে আইমান খুশি হলো। এক হাতে ঘাড় চেপে ধরে চুমু খাওয়ার জন্য ঠোঁটজোড়া এগিয়ে নিল। মুহূর্তেই আইমান গগন বিদারী চিৎকার দিয়ে বলে উঠল, এই রে মা! আইমানের চিৎকার শুনে আগুন দ্রুত ছুটল দোতলায়। ময়ূরীয় ভাইয়ের সাথে এক প্রকার দৌড়ে চলে এলো। মুনিয়ার হাত ধরে মোমো ওদের পিছু পিছু চলল। আইমানকে ঘিরে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আগুন মানুষগুলোকে সরিয়ে আইমানের কাছে গেল। আইমান পায়ে হাত দিয়ে বসে আছে, নাক মুখ বিকৃত করে রেখেছে যেন সে বিশাল কোনো ব্যথা পেয়েছে। আগুন চিন্তিত ভঙ্গিতে শুধায়, পা ধরে বসে আছিস কেন? ব্যথা পেয়েছিস? আইমান ক্ষীণ স্বরে জবাব দিল,
হুম। আগুন ভ্রু কুচকে চওড়া গলায় বলল। ব্যথা পেয়েছিস কিভাবে? এদের মতো আবারও পা পিছলে পড়ে গিয়েছিলি? আইমান পা ডলে আস্তে করে উঠে দাঁড়ায়, তর্জনী উঠিয়ে রাগী গলায় বলল। এই বেয়াদব মেয়ে, হিল জুতা দিয়ে আমার পায়ে আঘাত করছো? আগুন তাকায়। লাল রঙের টপস পরা মোটাসোটা একটা মেয়ে বিরক্তিকর মুখভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেয়েটি তেজি গলায় বলে উঠল। এই ছেলে, কাকে বেয়াদব বলছো? এত বড় দামড়া ছেলে অথচ ম্যানার জানে না। তুমি তো এই শপিং মলের মালিকের ছোট ছেলে, তাই না? মেয়েদের সাথে অসভ্যতামি করো, বিষয়টা তোমার বাবাকে জানাতে হবে দেখছি। আগুন মেয়েটিকে শান্ত কণ্ঠে শুধালো। কি হয়েছে আমাকে বলুন, আমি ওর বড় ভাই। মেয়েটি গমগমে গলায় বলল। জিবি, আপনাকেও চিনি। আপনার এই অসভ্য ভাই আনিকা আনিকা বলে আমাকে জড়িয়ে ধরেছিল, চুমু খেতে চাচ্ছিল। কত বড় সাহস! ছাড়তে বললে ছাড়ছিলেই না, সেজন্য না পেরে হিল জুতা দিয়ে পায়ে আঘাত করেছি। আগুন রাগী চোখে তাকায় আইমানের দিকে। আইমান কাচুমাচু হয়ে মাথা নিচু করে নিল। মেয়েটার দিকে তাকিয়ে আগুন শান্ত কণ্ঠে বলল। আই এম এক্সট্রিমলি সরি ম্যাম। আমার ভাইয়ের হয়ে আমি আপনাকে সরি বলছি। ব্যাপারটা এখানেই শেষ করে দেন। আমি ওকে বলে দিব ভবিষ্যতে আর এমন হবে না। মেয়েটা সাপের মতো ফোঁস করতে করতে হনহনিয়ে চলে গেল। আইমান মাথা তুলে তাকালো। মোমের দিকে নজর পড়তেই একটা মেয়েকে হাসি দিল। বিনিময়ে মোমো কিঞ্চিত মুচকে হাসি উপহার দিল। আগুন আর কথা বাড়ালো না। সবাইকে নিয়ে শপিং মল থেকে বেরিয়ে আসলো। গাড়িতে উঠে বসতে বসতে আইমান বিড়বিড় করে বলল। তার মানে তখন ওই মেয়েটা আনিকা ডার্লিং ছিল না? মেয়েদের রূপে একজন ডাইনি ছিল? সবটাই আমার ভ্রম ছিল। আচ্ছা, ভ্রম ছিল আর যাই ছিল, এত তাড়াতাড়ি ভ্রমটা শেষ হয়ে গেল কেন? অ্যাকচুয়ালি চুমুটা খাওয়া পর্যন্ত অপেক্ষা করতো। ফাটা কপ আমার। এদিক সেদিক ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছে। প্রায় ইশারের সময়। আইমান জানায় ডিনার করে বাসায় যাবে। আগুন ওদের নিয়ে বড়সড় একটা রেস্টুরেন্টে প্রবেশ করলো। সকলের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করতে লাগলো। খাবার আসতেই সকলে খাওয়া শুরু করলো। খাবার খাওয়ার সময় মোমের পায়ে কারো পা লাগায়। মোম ঝুঁকে টেবিলের দিক নিচে উকি দিল। আগুনের পা দেখে মুখ কুচকে ফেলল। মাথা উঠিয়ে আগুনের দিকে তাকায়। আগুনের ভাবভঙ্গি স্বাভাবিক। মোম হতাশ হয়ে খাবারে মনোযোগ দিল। আগুন ঠোঁট টিপে হেসে পুনরায় একই কাজ করলো। আইমান খাবারের দিকে নজর রেখে ফিচেল গলায় বলল। আর সিঙ্গেল বলে টেবিলের নিচে বউয়ের সাথে রোমান্স করতে পারি না। এই পর্যায়ে মোমের কাশি উঠে গেল। খাবার তালুতে উঠে গিয়েছে। আগুন তুরন্ত পানির গ্লাস এগিয়ে দিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। আইমানের দিকে চেয়ে ধমকে বলল। কতদিন নিষেধ করেছি খাবার খাওয়ার সময় কথা বলবি না, কানের নিচে একটা দিলে ঠিক হয়ে যাবে। আইমান ঠোঁট উল্টে জবাব দিল। আজকাল সত্য কথার বাত নাই। ডিনার করে সকলে বাসায় চলে যায়। ময়ূরী জানায় কালকে তার স্পেশাল ক্লাস আছে। আইমানেরও ভার্সিটি খোলা। অগত্যা আগুন একটা ট্যাক্সি ভাড়া করে ওদের গাড়িতে তুলে দিল। মুনিয়া যেতে চাচ্ছিল না, সে বোনের কাছে থাকবে। আগুন বলেছে থাকতে চাইলে থাকবে, সমস্যা নেই। একটা রুম তো ফাঁকা পড়েই থাকে। কিন্তু ময়ূরী তাকে বুঝিয়ে সাথে নিয়ে গিয়েছে। বলেছে গ্রামে যাওয়ার আগে ওর বাবা মা আরেকবার এসে মোমের সাথে দেখা করে যাবে। মুনিয়া মেনে নেয় তার কথা। মূলত গাড়িতে চড়তে মুনিয়ার বেশ ভালো লাগে, তাই ময়ূরীর সাথে ওই বাড়িতে ফিরে গেল। এতে আবার গাড়ি করে এখানে আসতে পারবে। বাসায় ফিরে আগুন ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে সোফায় বসে পড়ল। মোমকে গলা উঁচিয়ে ডাকলো। মোম কফি বানাতে পারবে? পারলে এক কাপ কফি বানিয়ে দিয়ে যাও। মোম মৃদু আওয়াজে জবাব দিল। জি, কিছুক্ষণ অপেক্ষা করুন। মোম বারান্দা থেকে এসে তাড়াতাড়ি ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। দ্রুত ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেল। চটজলদি কফি বানিয়ে রুমে আসলো। আগুনের বেডরুমে দুজন একসাথে বসার মতো একটা সোফা আছে। সেখানে বসে ল্যাপটপে কিছু কাজ করছে। মোম কফি দিয়ে ড্রেসিং টেবিলের সামনে মোড়া টেনে বসে চুল আঁচড়াতে লাগলো। আগুন কফিতে চুমুক দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল। পড়াশোনা কেমন চলছে? বাংলা প্রথম পত্র না সৃজনশীল পড়তে দিয়েছিলাম, পড়েছিলে? মোম চুল বিনুনি করতে করতে গোমরা মুখে উত্তর দিল। পড়ার সময় পাইনি। আগুন মৃদু ধমকে গমগমে গলায় বলল। কেন সময় পাওনি? রান্না করা ছাড়া তো তোমার আর কোনো কাজ নেই, সারাক্ষণ তো বসেই থাকো।
টিভি না দেখে একটু পড়াশোনা করলেও তো পারো। মোম তিরিকি মেজাজ নিয়ে মৃদু আওয়াজে বলল। রান্না করা ছাড়া কি আমার কোনো কাজ নেই? শুধু রান্না করলেই হয়? ঘর গোছানো, ঝাড়ু দেয়া, ঘর মোছা, থালা বাসন মাজা, ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া পছন্দ না বলে নিজের হাতে কাপড় কেচে ধুই, তাহলে সময় কোথায় পাবো? আগুন অবাক হওয়ার ভঙ্গিতে বলল। বাপরে, আপনি এত কাজ করেন? তা এত কাজ করতে কে বলেছে শুনি? কতবার বলেছিলাম একজন কাজের লোক নিয়ে আসি, সে ঘরের কাজ করে দিবে, সাথে তোমার একজন সঙ্গীও হবে, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। তেনামি করে কাজের লোক রাখতে নিষেধ করেছিলে। তুমি নাকি এই ছোট্ট সংসার একা হাতে সামলাতে পারবে। এখন এসব কথা বলছো কেন? মোমের মুখটা চুপসে গেল। আগুন একজন কাজের লোক ঠিক করেছিল, কিন্তু মোম কাজের লোক রাখতে রাজি হয়নি। আগুন টিভি এনে দেওয়ার পর থেকে মাঝে মাঝে নিউজ দেখত। একদিন নিউজে দেখেছিল কাজের মহিলার সাথে বাসার মালিকের অন্তরঙ্গতার মুহূর্ত। যদিও আগুন তেমন না, তবুও মোম কোনো রিস্ক নিতে চায়নি। এসব টুকটাক কাজ মোমের জন্য কোনো ব্যাপার না। বাড়িতে থাকতে এসব কাজ মোম করেছে, শুধু রান্নাটা একটু কম পারত। এখন তো নিত্যদিনের রান্নার কাজ মোটামুটি সবই পারে। রান্না তো কেবল একবার করে। এই অল্প কাজের তেমন চাপ নেই, কিন্তু পড়া পড়েনি বলে কাজের একটা অজুহাত দিল। মোম মিনমিন করে বলল, এখন থেকে নিয়মিত পড়াশোনা করব, পাক্কা। ল্যাপটপে নজর রেখে আগুন চওড়া গলায় বলল, রেজাল্ট খারাপ হলে বাবার বাড়ি রেখে আসবো, এমন ফেলটুস মার্কা বউ আমার লাগবে না। ফুঁসে উঠল মোম। উঠে এসে কোমরে হাত দিয়ে আগুনের সামনে দাঁড়ালো। আগুন ল্যাপটপ সাইডে রেখে ভ্রুকুচকে তাকায়। মোম কিছু না বলে হঠাৎ ধপ করে আগুনের কোলে বসে পড়ল। আগুন হকচকিয়ে যায়, অবাক হয়ে চেয়ে থাকে কিয়ৎকাল। চাউনি শিথিল করে শান্ত কণ্ঠে বলল, কাজ করছিলাম না। মোম নরম কণ্ঠে মুখ কালো করে জবাব দেয়, কোনো কাজ করা লাগবে না। এত কাজ করে কি হবে? কাকে খাওয়াবেন? আপনার বাবা তো টাকা পয়সার অভাব নেই, আপনার টাকা তাদের প্রয়োজন হবে না, তাহলে আর শুধু শুধু কাজ করে কি লাভ? আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কোমল মতির দিকে। মুখটা কেমন থমথমে হয়ে আছে। ফর্সা মুখে রক্তিম আবার ছেয়ে রয়েছে। ঘন ঘন শ্বাসরুদ্ধকর যুদ্ধ চালাচ্ছে। চিকন পাতলা অধর জোড়া মৃদু কেঁপে উঠেছে। হাসি নেই সেথায়, বারবার শুষ্ক ঢোক গিলছে। সব কিছুই ভালো করে অবলোকন করলো আগুন। না, অন্য সময়ের মতো এখন মোমের মুখশ্রী লজ্জায় নেতিয়ে পড়েনি, বরং এই নিষ্পাপ মুখশ্রীতে ফুটে উঠেছে চাপা অভিমান। আগুন দু হাতে জড়িয়ে ধরল অর্ধাঙ্গিনীকে। মোম ঠোঁট ফুলিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আগুন মোমের ফুলিয়ে রাখা ঠোঁটে আলতো করে চুমু দিল। শক্তপোক্ত এক হাত বাড়িয়ে মোমের মসৃণ গালে রাখল। মুচকি হেসে বলল, এত কাজ করছি বউ পালার জন্য, নিজের শক্তি সামর্থ্য থাকতে আমার বউ আমার বাবার টাকায় চলবে সেটা তো আমি হতে দিতে পারি না, তাই কাজ করা জরুরি। মোম কাতর গলায় বলল, তাহলে বললেন না কেন? তাহলে বললেন কেন রেজাল্ট খারাপ হলে বাবার বাড়ি রেখে আসবেন? আমি এতটাও খারাপ স্টুডেন্ট না, সব সময়ই ভালো রেজাল্ট করেছি। ক্লাসে হয়তো ফার্স্ট গার্ল ছিলাম না, তবে লাস্ট গার্লও হইনি। রোল নাম্বার 2-3-এর মধ্যে থাকতো। আপনি জানেন বর্তমানে 10ম শ্রেণীতে আমার রোল 2। আমি তো মজা করে বলেছি, তুমি রাগ করছো কেন? মোম ছলছল চোখে চেয়ে বলল, মজা করেও কখনো আপনার থেকে দূরে সরিয়ে দেওয়ার কথা বলবেন না। দেখা গেল হয়তো সত্যি সত্যি একদিন আপনার থেকে অনেক দূরে চলে গিয়েছি, তখন হাজার চেষ্টা করেও আমাকে ফিরে পাবেন না। আগুন সজোরে ধমক মারল। সেই ধমকে মোমের ক্ষুদ্র শরীরে কাঁপন ধরায়। আগুন দাঁতে দাঁত চেপে রাগী গলায় বলল, সামান্য একটা কথায় তুমি এত আকাশ কুসুম ভেবে বসে আছো কেন? অযথা বেশি কথা আমার পছন্দ না মম। মোম জবাব দেয় না। মুখ গোমরা করে আগুনের কোল থেকে উঠে পড়তে চায়, কিন্তু আগুন ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আজকে অভিমান করে ছোটার জন্য ছটফট করল না, করলেও বেশি সুবিধা হবে না। আগুনের শক্তির সাথে পারবে না সে। শুধু শুধু নিজের শক্তি খরচ করে লাভ নেই। অগত্যা আগুনের কোলে ঘাপটি মেরে বসেই চুপ করে রইল। আগুন মোমের কপালে ঠোঁট ছোঁয়ায়, গালে গাল ঘষে শান্ত কণ্ঠে বলল, আর কখনোই কথা বলবো না, আর অভিমান করে থেকো না, ঠিক আছে? মোম এবারেও নিশ্চুপ থাকলো। মোমের থুতনিতে আলতো কামড় দিয়ে আগুন একই ভঙ্গিতে বলল, উত্তর দাও, বললাম তো আর বলবো না। মোম জবাব দিল না। আগুন পড়েছে মহা জ্বালায়। বউ যদি কথায় কথায় এমন পটকা মাছের মতো ফুলে থাকে, তাহলে কি করে হবে? মিষ্টি মিষ্টি কথা বলে রাগ ভাঙানোর অভ্যাস আগুনের নেই। এক হাতে মোমের ঘাড় চেপে ধরে
মুখটা একদম আগুনের মুখের কাছে নিয়ে আসলো, গালে ঠোঁট বুলিয়ে হিসিয়ে বলল, এত অভিমান ভালো না মম, বলেছি তো আর এমন কথা বলবো না। মম শান্ত চোখে তাকায়, মাথা নেড়ে বুঝালো ঠিক আছে, মুখে কিছু বলল না। আগুন স্বস্তির নিঃশ্বাস ফেলল, মোমের গলায় চুম্বন করে শক্ত করে জড়িয়ে রাখলো। মোম ভারী কি নিঃশ্বাস ছেড়ে আগুনের কাঁধে মাথা এলিয়ে দিল। গরমের সকাল বিশেষ একটি সৌন্দর্যে ভরা থাকে, যেখানে প্রকৃতির প্রতিটি কোণে এক নতুন জীবন ধরা দেয়। সারা রাতে শান্তির পর সূর্যের প্রথম রশ্মি যখন আকাশে ছড়িয়ে পড়ে, তখন চারপাশে এক ভিন্ন ধরনের উজ্জ্বলতা দেখা যায়। জনপ্রাণী নিজ নিজ আবাসস্থল থেকে বেরিয়ে নিজেদের নিত্য নৈমিত্তিক সংগ্রাম চালিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। প্রকৃতির নিয়মের এই কালচক্র বহমান মানুষ থেকে পশু পাখি পর্যন্ত। আগুনের ছুটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে সে। মোমের বাবা মা বোন নিজেদের গ্রামের বাড়িতে ফিরে গিয়েছেন। যাওয়ার আগে আগুনের ফ্ল্যাটে এসে মোমের সাথে দেখা করে গিয়েছেন। মোমের বাবার গাড়ি ভাড়া করার কোনো প্রয়োজন হয়নি। রাশেদ তাদের বাড়ির গাড়ি করেই মোমের বাবা মা বোনকে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আগুন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতঘড়ি পরে নেয়, গায়ে পারফিউম দিয়ে চুল ঠিক করে রুম থেকে বেরিয়ে যায়। ফুল হাতার শার্ট কোনোই পর্যন্ত গোটাতে গোটাতে রান্নাঘরে ঢুকে পড়ল। মোম ব্রেকফাস্ট বানাচ্ছে। আগুন গিয়ে মোমকে পেছন থেকে জড়িয়ে ধরল, শক্তপোক্ত হাত দুটি মোমের পেটে বিচরণ করছে। মোম চমকে ওঠে। পরিচিত পুরুষালী মিষ্টি ঘ্রাণ নাসার অন্ধ্রে প্রবেশ করতেই বুঝতে পারল এটা তার মাস্টার মশাই। মোম কিঞ্চিত রাগে লোক নিয়ে আগুনের দিকে তাকায়। আগুনের কোনো ভ্রুক্ষেপ হলো না। মোমকে শক্ত করে জড়িয়ে ধরে মোমের কাঁধে থুতনি ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। আগুনের উষ্ণ গরম নিঃশ্বাস মোমের ঘাড়ে আছড়ে পড়ছে। এতে মোমের শরীর মৃদু ঝাঁকুনি দিয়ে উঠল। মোম মিহি কণ্ঠে বলল, দূরে সরুন। না। দেখছেন না কাজ করছি? করো কাজ, আমি কি তোমাকে কাজ করতে নিষেধ করেছি? এভাবে জাপটে ধরে থাকলে কাজ করব কিভাবে? সেটা তোমার ব্যাপার। কলেজের জন্য দেরি হচ্ছে না? যান গিয়ে ডাইনিং টেবিলে বসুন, আমি নাস্তা নিয়ে আসছি। যাব না, এখানে এভাবেই থাকবো। মোম লম্বা শ্বাস টানল, আর কিছু বলল না। বলেও লাভ নেই। আগুন যখন বলেছে যাবে না, তার মানে যাবেই না। ব্রেকফাস্ট বানিয়ে হাতে টুকটাক কাজ করা পর্যন্ত পুরো সময়টা আগুন এভাবেই মোমকে জড়িয়ে ধরেছিল। শুধু জড়িয়ে ধরেই ক্ষান্ত হয়নি, মেয়েটাকে জ্বালিয়েছে প্রচুর। কখনো কাঁধে ঠোঁট চেপে ধরছে, কখনো কানে ফু দিচ্ছে, কখনো গালে চুমু খাচ্ছে। আগুনের এসব দুষ্টু মিষ্টি উৎপীড়ন সহ্য করে মোম তার হাতের কাজ সম্পন্ন করল। ব্রেকফাস্ট করে আগুন ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে। মোম ওড়নায় ভেজা হাত মুছে ড্রয়িং রুমে আসে। ব্রুকুচকে চেয়ে থাকে আগুনের দিকে। চঞ্চল পায়ে হেঁটে গিয়ে আগুনের পাশে বসল। আগুন মোমকে এক পলক দেখে টিভিতে মনোনিবেশ করল। দুশ্চিন্তায় মোমের ললাটে প্রগাঢ় ভাঁজ পড়ল। সাবলীলভাবে জিভধারা ঠোঁট বিছিয়ে জিজ্ঞেস করল, কলেজে যাবেন না? আগুনের ভরাট স্বর। যাব। বসে আছেন যে? আগুন তাকায়, চাউনি শিথিল, মুখবিবর স্বাভাবিক, শান্ত কণ্ঠে বলল, তোমার সকল কাজ কমপ্লিট? জি, কিছুক্ষণ পর দুপুরের রান্নার জন্য জোগাড় আরতি করব। আজ রান্না করতে হবে না? মোম অবাক হয়ে জানতে চাইল। কেন? আগুন উঠে মোমের হাত ধরে বেডরুমে যেতে যেতে গম্ভীর কণ্ঠে জবাব দিল, আশানুর ইনভাইট করেছে ওদের বাসায় যাওয়ার জন্য। ওর বউ আফিফা তোমাকে দেখতে চেয়েছে। ব্যস্ততায় টেস্টের রিপোর্টগুলো আনতে যেতে পারিনি, আর আশানুর নিজেও দিয়ে যেতে পারিনি। তাছাড়া তোমার বাবা মা যাওয়ার পর থেকে কেমন মনমরা হয়ে থাকো, একটু ঘুরে আসলে ভালো লাগবে। মোম চনমনে কণ্ঠে শুধালো, দাওয়াত তো দুপুরের জন্য, এখন কি করব? আপনি কি আমার সাথে থাকবেন? কলেজে যাবেন? কলেজে যাবেন না? যাব না কেন? তোমাকে ওদের বাসায় দিয়ে আমি কলেজে চলে যাব। কলেজ থেকে ডিরেক্টলি আশানুরের বাসায় যাব। আর দাওয়াত শুধু দুপুরের জন্য না, আশানুর বলেছে সকাল সকাল চলে যেতে। আজকে ওদের বাসায় থাকতেও বলেছে। থাকবেন? আগুন ব্রুচিয়ে জিজ্ঞেস করে, কি মনে হয় তোমার? বিনিময়ে মোম মৃদু হাসল। আগুন শপিং মল থেকে আনা শাড়িটা মোমের হাতে তুলে দিল। নিরেট স্বরে বলল, এই শাড়িটা পরো। মোম শাড়িটা হাতে নিয়ে শুধালো, আপনার কলেজে দেরি হয়ে যাবে না? ফার্স্ট ক্লাস, 11টা বাজে, প্রবলেম নেই, তুমি দ্রুত রেডি হও। মোম আর কথা বাড়ালো না, শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল।
শাড়িটা কোনো রকম গায়ের সাথে পেঁচিয়ে বেরিয়ে এসেছে। আগুন ভ্রুকুচকে ফেলল, গম্ভীর কণ্ঠে বলল, তুমি তো এখন শাড়ি পরতে পারো, তাহলে এভাবে পরেছো কেন? মোম গোমরা মুখে উত্তর দিল, ওয়াশরুমে ঠিকভাবে শাড়ি পরতে পারছিলাম না। ফ্লোরে পানি থাকায় শাড়ি ভিজে যাচ্ছিল, স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না। তাড়াতাড়ি রেডি হও। মোম আমতা আমতা করে বলল। আপনি রুম থেকে চলে যান। আগুন ভ্রুযুগল কুচকে চওড়া গলায় জিজ্ঞেস করলো। আমি থাকলে কি সমস্যা? মোম মাথা নিচু করে মিনমিন করে বলল, আমি আপনার সামনে শাড়ি পরতে পারবো না। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। মোমের কোমর টেনে নিজের সাথে মিশিয়ে নিল, এক হাতে চোয়াল চেপে ধরল, চোখে চোখ রেখে গমগমে গলায় বলে উঠল, তোমার সব কিছুই আমার দেখা শেষ, নতুন করে দেখার মতো কিছুই নেই। ঢং না করে দ্রুত রেডি হও, লেট হচ্ছে আমার। বাক্য শেষ করে মোমকে ছেড়ে দিল। আগুনের লাগামহীন কথায় মোম লজ্জায় কুকড়ে গেল, গাল ফুলিয়ে আগুনের সামনে তৈরি হতে লাগলো। আগুন আর চোখে মোমের দিকে তাকায়। ড্রেসিং টেবিলের আয়নায় মোমের মুখশ্রী সম্পূর্ণ দেখা যাচ্ছে। আগুনের চোখ আটকে যায় মোমের উন্মুক্ত পেটে। ধবধবে ফর্সা মসৃণ পেট আগুনের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। নজর ফেরানো বড় কষ্টসাধ্য হয়ে পড়েছে। নিষিদ্ধ ইচ্ছাগুলো কড়া নাড়তে শুরু করেছে ঝড়ের গতিতে। মোম ঘাড় ঘুরিয়ে তাকায়। মোমের চাউনিতে আগুন অস্বস্তিতে পড়ে যায়, চটজলদি নজর ফিরিয়ে নেয়। মোম শাড়ি পরে চুলগুলো খোপা করে নিল, সম্পূর্ণ তৈরি হয়ে আগুনের সামনে এসে দাঁড়ায়। আগুন মোমকে এক পলক দেখে হাত ধরে বাসা থেকে বেরিয়ে গেল। লাউ শাক পাতা হাতে করে বাড়িতে প্রবেশ করতেই আনিকার চোখ ছানাবাড়া হয়ে গেল। বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকে বাবার দিকে। আনিকার বাবা আইমানের সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলছে। আনিকার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। শিরা উপশিরায় রাগ যেন তরতর করে বেড়ে চলেছে। শাক পাতা রান্নাঘরে রেখে ধূপধাপ পা ফেলে এগিয়ে যায় তাদের নিকট। কোমরে হাত রেখে চিবিয়ে চিবিয়ে বলল, আপনি আমাদের বাড়ি পর্যন্ত চলে আসছেন? আইমান যেন ওর কথা শুনতে পেল না, আনিকার দিকে তাকালো না পর্যন্ত। আনিকার গা জ্বলে উঠল। আনিকার রাগ মিশ্রিত কণ্ঠস্বর শুনে আনিকার বাবা উচ্ছ্বাসিত হয়ে শান্ত কণ্ঠে মেয়েকে বললেন, ছেলেটাকে চিনতে পারছিস তুই? নাকি ওকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিলি? আমি তো জানি আমার মেয়ে পরোপকারী মানুষ। ছেলেটা কত ভদ্র, কৃতজ্ঞতা জানাতে বাড়িতে চলে এসেছে। আজকাল উপকার করলে কজন মনে রাখে। ছেলেটা ভারী মিষ্টি। আনিকা বিড়বিড় করে বলল। মিষ্টি না, হাড়বজ্জাত। আইমান মুচকি হেসে বলল, আমি তো আর অকৃতজ্ঞ না, সহজে কোনো কিছু ভুলি না। যাকগে, আপনাকে সেটা বললাম, আশা করি মনে রাখবেন, ভুলে যাবেন না কিন্তু। আনিকার বাবা সানাউল্লাহ ভরসা স্বরূপ বলে উঠলেন, মনে থাকবে বাবা, এমন সোনার টুকরো ছেলের কথা কেউ ভুলে যায়? আইমান ঠোঁট কামড়ে হাসে। সানাউল্লাহর গাল টিপে দিয়ে বলল, সেজন্যই তো আপনাকে আমার এত ভাল লাগে। সানাউল্লাহ থমথমে খায়, রাশভারী কণ্ঠে বললেন, আমি তোমার গার্লফ্রেন্ড না যে গলা টিপাটিপি করবে। পরবর্তীতে বিষয়টি খেয়াল রাখবে। আইমান জিভ কাটল, মেকি হেসে বলল, জি আচ্ছা, আমি এখন আসি আঙ্কেল। তোমার সাথে কথা বলে ভালো লাগলো, সময় পেলে আবার এসো। আইমান আনিকার দিকে চেয়ে দুষ্টু হেসে জানায়, তা তো অবশ্যই, একমাত্র মেয়ের হবু জামাই বলে কথা। আমি আসবো না তো কে আসবে? বলেই ঘর থেকে বেরিয়ে যায়। আনিকা চোখ বড় বড় করে তাকায় বাবার দিকে। নাকের পাঠাতন ফুলিয়ে চেঁচিয়ে বলে ওঠে, বাবা, এই ছেলে এসব ফালতু কথা শুনে তুমি ওকে কিছু বললে না কেন? সানাউল্লাহ ভাবলেশহীনভাবে জবাব দিল, কি বলবো? ভুল কিছু বলেছে ছেলেটা? তোমরা দুজনকে পছন্দ করিস। আমাকে বললে আমি কি তোমাদের সম্পর্কে হস্তক্ষেপ করতাম? আমি ওইসব বাবাদের মতো না। মেয়ের ইচ্ছায় মূল্য আমার কাছে সবার আগে। তবে আমার রাগ হচ্ছে তোর উপর। তুই ছেলেটাকে ভালোবাসিস, সে কথা আমাকে কেন বললি না? ওই ছেলে কেন বলল? আমাকে জানাতে ভয় পাচ্ছিলি যদি তোদের সম্পর্ক মেনে না নেই সেজন্য? আনিকা হতভম্ব হয়ে গেল। বিস্ময়ে ওর অক্ষি কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাচ্ছে। ও আইমানকে পছন্দ করে, ভালোবাসে, কবে থেকে? আনিকা সময় নষ্ট করলো না, চঞ্চল পায়ে ঝড়ের গতিতে ছুটে চলল। আইমান ওদের বাড়ি থেকে কিছুটা দূরে চলে গিয়েছে। আনিকা দৌড়ে আইমানের সামনে গিয়ে দাঁড়ায়। আইমান থেমে যায়, মুখে তার ক্রূর হাসি। আনিকা রেগে বলে উঠল, আপনি আমার বাবাকে এসব আজে বাজে কথা বললেন কেন?
কি কানপোড়া দিয়ে বশীভূত করলেন তাকে? আয়মান গাছাড়া ভাব নিয়ে বলল। কোথায় কি বলেছি? কিছুই তো বলিনি। আমি আপনাকে ভালোবাসি, পছন্দ করি, এসব কেন বলেছেন, যেটা সম্পূর্ণ মিথ্যা। আয়মান জবাব দিল না। আনিকা পুনরায় বলল। আপনি জানেন, আপনার এই মিথ্যের জন্য আমি বাবার কাছে ছোট হয়ে গেছি। আমার বাবার চোখে একরাশ হতাশা দেখেছি আমার প্রতি, সেটা শুধু আপনার জন্য। আপনি আমার নামে কেস করতে চাইলে করতে পারেন, এখানে আর আসবেন না। কেন আসবেন এখানে? লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার থেকে দূরে থাকবেন, নয়তো এর ফলাফল খুব খারাপ হবে। আয়মান শান্ত কণ্ঠে বলল। প্রথমত, তোমার বাবার কাছে তুমি ছোট হওনি, তিনি তোমার উপর কিঞ্চিত অভিমান প্রকাশ করেছে। দ্বিতীয়ত, তোমার থেকে দূরে থাকা সম্ভব না, উল্টো কাছে আনা দ্রুত ব্যবস্থা করেছি, অপেক্ষা করো। আনিকা তেজি গলায় শুধায়। কি করবেন আপনি? উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করলে এবার মাথা দুবাক করে ফেলব। আয়মান কিঞ্চিত ঝুঁকে আনিকার কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলে। তাহলে ট্রিটমেন্ট তোমার হাতেই করব। মাথা ফাটানো তো শুধু একটা বাহানা, বুঝি না আমি? সত্যি বলতে, তুমি আমার রূপ দেখে হিংসায় জ্বলে পুড়ে মরো, সেজন্য অজুহাত দিয়ে যখন তখন আমাকে ছুতে চাও। বলেই লজ্জা পাওয়ার ভঙ্গিতে দু হাতে মুখ ঢেকে ফেলল। আনিকার রাগের লোক নিয়ে তাকায়। আয়মান ঠোঁট কামড়ে হাসে, গা দুলিয়ে হেঁটে চলে যায়। আশানুরের বাড়িতে মোমকে রেখে আগুন কলেজে চলে গিয়েছিল। আশানুরের বাবা মা বাড়িতে নেই। বাড়িতে শুধু আফিফা ও আশানুর ছিল। ওদের সাথে পরিচয় করিয়ে দিয়ে আগুন নিশ্চিন্তে কলেজে চলে যায়। ইতোমধ্যে আফিফার সাথে মোম অনেকটা ফ্রি হয়ে গিয়েছে। মোমকে ছোট বোনের মতো স্নেহ করে। আফিফা রান্না করছে আর মোম তার পাশে দাঁড়িয়ে হেল্প করছে। মোম লম্বা নিঃশ্বাস টেনে চনমনে কণ্ঠে বলল। কোরমার দারুণ ঘ্রাণ বেরিয়েছে আপু, না জানি খেতে কত মজা হবে। আফিফা মুচকি হেসে বলে। কোরমা খেতে পছন্দ করো? হ্যাঁ। একটা কথা জিজ্ঞেস করব? জি অবশ্যই। আফিফা চুলা বন্ধ করে দেয়। কোরমার ঢাকনা দিয়ে ঢেকে মোমকে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। আশানুর ড্রয়িং রুমে বসে হসপিটালের গুরুত্বপূর্ণ কিছু ফাইল চেক করছে। আফিফা মোমকে নিয়ে বেডরুমে চলে আসে। মোমকে বসতে বলে ঝটপট গোসল করতে চলে যায়। গোসল শেষে মোমের পাশে বসলো। মোম মৃদু আওয়াজে বলে ওঠে। আপু, তখন কি যেন জানতে চাচ্ছিলেন? বলছি। আফিফা ভালো করে মোমের মুখশ্রী অবলোকন করলো। মেয়েটার চোখে মুখে জানতে চাওয়ার উদ্বেগ, বারবার ঢোক গিলছে আর পলক ঝাপটাচ্ছে। মোমের উদ্বেগ দেখে আফিফা ঠোঁট এলিয়ে হাসলো। মোম তার হাসির কারণ বুঝতে পারল না। আফিফা মোমের থুতনিতে হাত রেখে জিজ্ঞেস করলো। আরে রিল্যাক্স, এত হাইপার হচ্ছ কেন? মোম জিহবার সাহায্যে ঠোঁট বিছিয়ে শান্ত কণ্ঠে বলল। আপনি বলুন। আফিফা সিরিয়াস ভঙ্গিতে জানতে চাইল। আগুনের সাথে তোমার সবকিছু ঠিকঠাক আছে? মোম বুঝতে না পেরে প্রশ্ন করল। জি, কিসের কথা বলছেন? না মানে, তুমি তো খুব ছোট, সংসারের হালচাল বুঝতে পারছো কি না? আগুনের সাথে তোমার বৈবাহিক সম্পর্ক কেমন, সেটাই জানতে চাচ্ছি। মোম ছোট করে উত্তর দিল। জি, সব ঠিক আছে। মোমের ঘাড়ের দিকে নজর পড়তেই আফিফা মোমের কথার মাহাত্ম্য বুঝতে পারল। মোমের গালে হাত রেখে মুচকি হেসে বলল। সুখে থেকো তোমরা। আগুন খুব ভালো ছেলে, হাই স্কুল লাইফ থেকে পরিচয় ওর সাথে। একটু উগ্র মেজাজি, তবে মনটা স্বচ্ছ পানির মতো। ওর মন জুগিয়ে চলতে পারলে তোমাকে আকাশ সমান ভালোবাসায় মুড়িয়ে রাখবে। মোম মনোযোগ সহকারে শুনল। আফিফা পুনরায় বলল। যত দ্রুত সম্ভব বাচ্চা নিয়ে নিও। অনেক সময় দেখা যায় বয়সের দরুন কনসিভ করতে সমস্যা দেখা দেয়। আমাকে দেখো, বিয়ে 2 বছরে বেশি হয়ে গেছে, অথচ একটা বাচ্চা দিতে পারছি না। শেষের কথাটা হতাশ কণ্ঠে বলল। আফিফার কথায় মোমের লজ্জা লাগছে, তবে তার একটা সন্তানের জন্য হাহাকার শুনে মনটা খারাপ হয়ে গেল। মোম সহসা আফিফাকে জড়িয়ে ধরল, ভরসা স্বরূপ বাক্য আওড়ায়। হতাশ হবে না আপু, সব ঠিক হয়ে যাবে। আফিফা নিজেও মোমকে আগলে নিল, স্মিত হেসে বলল।
আমি যা বলছি সেটা কিন্তু আগুনকে বলো না, শুনলে ও ভীষণ রাগ করবে। আর দ্রুত বলছি বলে এখনই বাচ্চা নিতে বলিনি, বছর ঘুরুক তারপর।